আলাইকুম। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণী ইতিহাস পরিচিতি 1757 সালের 23 জুন পলাশীর আম্রর কারণে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। 1971 সালের 17 এপ্রিল আবার আম্র কাননে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। আমাদের ইতিহাস পরিচিতি দেশে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন হয়েছে। মুক্তিযুদ্ধ মানে গৌরব, আমাদের অহংকার। ইতিহাস সত্য অনুসন্ধান। ইতিহাস সবসময় অতীতকে স্মরণ করে দেয়। আমরা তেমনটি একজন মানুষের কথা স্মরণ করতে পারি, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জন হয়েছিল। ইতিহাসের উপাদান, ইতিহাসের পাঠের বিষয়, ইতিহাসের প্রয়োজনীয়তা ইত্যাদি সম্পর্কে আমরা এই পাঠে জানব। ইতিহাস শব্দের উৎপত্তি ইতিহ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে তাকে ঐতিহ্য বলে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পৌঁছে দেয় ইতিহাস। এইচ কার এর ভাষায় ইতিহাস হলো বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। ইতিহাসের সন্ধিবিচ্ছেদ দ্বারা ইতিহ প্লাস আস, যার অর্থ এমনই ছিল বা এরূপ ঘটেছিল। তাই ঐতিহাসিক ডক্টর জনসন বলেছেন, যা ঘটে তাই ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। যেটা ইরান এবং পারস্য, ইরানের নামই পারস্য বা গ্রিক বা গ্রিস, এই দুটি রাষ্ট্রের যুদ্ধের কাহিনী বর্তমান বিশ্ব সভ্যতার ইতিহাস। গ্রিক শব্দটি ইতিহাসের জনক হেরোডোটাস, আর আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন র্যাঙ্কে। এখানে র্যাঙ্কে বানানটা একটু সেট করতে যা অসুবিধা হয়েছে, বানানটা ভুল হলেও ভুল ক্ষমার চোখে দেখবে। আধুনিক ইতিহাসের জনক বলা হয় তাকে। তিনি মনে করেন প্রকৃত পক্ষে যা ঘটে তার সত্য অনুসন্ধানই হচ্ছে ইতিহাস। এখানে আমরা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত পর্যটকদের ছবি দেখতে পাচ্ছি। এখানে পর্যটক ইবনে বতুতা, হিউয়েন সাং। ইবনে বতুতা আফ্রিকান পরিবারজক বা মরক্কো দেশের পরিবারজক। হিউয়েন সাং চৈনিক বা চীন দেশের পরিবারজক। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা হুয়েন সাং বাংলা ঘুরে বেড়ান। তৎকালীন সময়ের বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, সংস্কৃতি বিভিন্ন বিষয় নিয়ে তার ভ্রমণ কাহিনীতে বর্ণনা করছে। আমরা সেই ভ্রমণ কাহিনীতে একটু উল্লেখ করতে পারি, তিনি সারা বাংলাদেশে ঘুরে, তখনকার সময় দ্রব্যমূল্য ছিল খুবই কম। কথিত আছে 10 টাকা দিয়ে 3 সদস্য পরিবারের 1 বছর চলত। আর তৎকালীন সময়ে আমাদের বাংলাদেশে নাকি দাস কেনার প্রথা ছিল। এই ইবনে বতুতা 10 টাকাতে আশুরা নামে এক দাসীকে তিনি ক্রয় করেছিলেন। ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান 2 প্রকার, একটা লিখিত উপাদান আর একটা হলো অলিখিত উপাদান। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রকাশ করা সম্ভব তাকেই ইতিহাসের উপাদান বলে। তোমরা চিত্র বা ছবিতে দেখতে পাচ্ছ লিখিত উপাদানের চিত্রসমূহ। এখানে চৈনিক লেখা, রাজতরঙ্গিনী। লিখিত উপাদানের আরেকটা হচ্ছে কৌটিল্য অর্থশাস্ত্র এবং চর্যাপদ। কৌটিল্য অর্থশাস্ত্র যদিও একটি অর্থশাস্ত্র নিয়ে লেখা, তারপরে কিন্তু এখানে একটা ইতিহাসের
বিরাট উপাদান হিসেবে এসেছে। ইতিহাসের যে সকল উপাদান লিখিত আকারে, যেমন সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি থাকে, তাকে লিখিত উপাদান বলে। উপরের ছবিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন প্রাচীনকালের লিখিত গ্রন্থ, এগুলো সবই লিখিত উপাদানের অংশ। তোমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চায়না ভাষায় রচিত কিছু লেখা, যেটি চৈনিক পরিব্রাজক ইয়ংসাং এর রচিত বাংলা প্রাচীনকালে অবস্থার বর্ণনা। তাছাড়া পরের ছবিতে কলহলের রাজতরঙ্গিনী এবং কৌটিল্যের অর্থশাস্ত্র। সবশেষে ছবিতে রয়েছে বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন নিদর্শন চর্যাপদ। চর্যাপদ একটি সাহিত্য, আমাদের ভাষার আদি রূপ। চর্যাপদটি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। উপরে সবই লিখিত উপাদান, যেগুলো সমসাময়িক অবস্থার প্রেক্ষাপট রচনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এবং পরবর্তী এগুলো লিখিত উপাদানের ইতিহাসের উপাদান হয়। এবার আসি আমরা অলিখিত উপাদানে। যে সকল বস্তু বা বিশেষ স্থান দ্বারা ঐতিহাসিক তথ্য পাওয়া যায় তাকে অলিখিত উপাদান বলে। এই সকল চিত্র দ্বারা আমরা অলিখিত উপাদানের সবকিছু প্রমাণ তুলে ধরে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো সাধারণত অলিখিত উপাদান হয়ে থাকে। মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি সবই অলিখিত ইতিহাসের উপাদান। উক্ত পুরাতন বস্তুগুলোকে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করে সেই সময়ের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ব্যাখ্যা তুলে ধরা হয়। এরা অলিখিত উপাদানের নিদর্শন। অলিখিত উপাদানের সাহায্যে বিভিন্ন সময়ের ঐতিহাসিক নিদর্শনের অস্তিত্ব নির্ণয় করা যায়, যেমন সিন্ধু সভ্যতা, ময়নামতি, মহাস্থানগড়। তাছাড়াও সাম্প্রতিক নরসিংদীর বিখ্যাত ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক আবিষ্কার এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে আমাদেরকে। আর এটি করা সম্ভব হয়েছে অলিখিত উপাদান বিচার বিশ্লেষণের মাধ্যমে। ইতিহাসের প্রকারভেদ। ইতিহাস দুই প্রকার: এক, ভৌগোলিক অবস্থানগত ইতিহাস; দুই, বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থাগত ইতিহাসের ভিতরে আমরা দেখতে পাই, ভৌগোলিক অবস্থান ভেদে যে ইতিহাস রচিত হয় তাকে ভৌগোলিক ইতিহাস বলে। কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। ভৌগোলিক ইতিহাসকে আবার তিন ভাগে ভাগ করেছে: স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। যেটা স্থানীয় পর্যায়ে বলতে, জাতীয় পর্যায়ে বলতে সামগ্রিক বাংলাদেশ বা একটা অঞ্চলকে, বিভিন্ন অঞ্চলকে নিয়ে বোঝায়, এবং আন্তর্জাতিক সারা বিশ্বকে নিয়ে বোঝানো হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের ইতিহাস। ইতিহাসের স্বরূপ। ইতিহাস সবসময়, আগেও বলেছি, ইতিহাস সবসময় কিন্তু অতীতমুখী, অতীত থেকে শিক্ষা নাও। বস্তুনিষ্ঠ নিরপেক্ষতা ইতিহাসের মৌলিক বিষয়। ইতিহাসের বিষয়বস্তু মানুষ ও মানব সভ্যতা। ইতিহাস গতিশীল, ইতিহাসের আবেগের কোনো মূল্য নেই। ইতিহাস একটা বিজ্ঞান, কারণ ইতিহাস সবসময় সত্য অনুসন্ধান। ইতিহাস গতিশীল, সমাজ যেরকম পরিবর্তনশীল, ইতিহাসও গতিশীল বা পরিবর্তনশীল। ইতিহাস সবকিছুই শিক্ষা দেয়। ইতিহাসের প্রয়োজনীয়তা। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা খুবই অতীব গুরুত্ব। ইতিহাস যিনি পাঠ করতে যান, ইতিহাস পড়তে চায় না, সে তার জ্ঞান মর্যাদাও সে বাড়াইতে পারে না। তো ইতিহাসের প্রয়োজনীয়তা সম্পর্কে খুবই ভালোভাবে জানতে হবে। জ্ঞান ও আত্মমর্যাদা বাড়ায়, সচেতনতা বাড়ায়, দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। বাড়ির কাজ। তোমরা হয়তো এইসব পাঠ থেকে আমি যতটুকু ক্লাস নিলাম, সেখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। আর এটাকে যদি আরো একটু পর্যালোচনা করো, ভালোভাবে জানতে পারো, শিখতে চাও, তাহলে আমি তোমাদের কিছু কাজ দিচ্ছি। সেটা হলো ইতিহাসের জনক কে। আধুনিক ইতিহাসের জনক কে? ইতিহ শব্দের অর্থ কি? চর্যাপদ কি ধরনের উপাদান? হিস্ট্রির কোন ভাষা শব্দ? ইতিহাসের উপাদান কত প্রকার? ইয়ংসাং কোন দেশের পরিব্রাজক? অর্থশাস্ত্র কার লেখা? ইত্যাদি বিষয় তোমরা জেনে করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে।
ধন্যবাদ সবাইকে এই অনলাইন ক্লাসটা দেখার জন্য। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করব।